শর্ত পূরণ না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী। একেবারে ভারতের চোখে চোখ রেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন কড়া হুঙ্কার দিলেন বাংলাদেশ সরকার। এতে করে বাংলাদেশের তৌহিদি জনতার নিশ্চয়ই উল্লসিত হওয়ার বহুত কারণ আছে। ভালো কথা, বহুত কারণ আছে, কিন্তু কথা হচ্ছে যে এই যেটুকু দেখানো হলো এর পরবর্তী প্রতিক্রিয়া কী হতে যাচ্ছে এবং বাংলাদেশ আসলে এর জন্য কোনো কনসিকুয়েন্স ভোগ করবে কি না, এটাই হলো প্রশ্ন। তাহলে কি এই ধরনের বক্তব্য বিবৃতি দিয়ে, যেমন ভারত কিন্তু অনেক আগ্রহ দেখিয়েছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে যাবেন, সম্পর্ক উন্নত হবে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ওই ইউনূস সরকার সে তো সারা দিন ধরে ভারতের বিরুদ্ধে জিহাদ করতো, তাই না? 7 সিস্টার্স দখল করে নেওয়ার হুমকি টুমকি দিত এবং তার যে সমর্থকরা তারা ওই একই কাজ করতো। তো এখন তারেক রহমান এসে আমরা আশা করছিলাম যে নির্বাচিত একজন সরকার উনি ভিন্নভাবে চলবেন, বাট আমরা দেখতেছি যে এই আগের লিগাসি বহন করছে। ইটস ওকে, ফাইন। এখন কথা হচ্ছে যে এরকম ভারতের চোখে চোখ রেখে কথা বললে বাংলাদেশের সুবিধা না অসুবিধা, এটা বুঝতে গেলে হালকাভাবে একটু অন্য দেশের থেকে আমাদের একটু উদাহরণ দেখতে হবে। যেমন আমেরিকার পাশে হলো কানাডা, তাই না? কানাডার অর্থনীতি কিন্তু 80-90% নির্ভর করে আমেরিকার উপরে। কীরকম? কানাডার মেইন রিসোর্স কী জানেন? দুইটা জিনিস, একটা হলো তেল গ্যাস আর একটা হলো কাঠ, এবং এই দুইটারই প্রধান ক্রেতা হলে আমেরিকা। অর্থাৎ এর প্রায় অলমোস্ট কি 100%ই আমেরিকাতে যায়। অর্থাৎ কানাডা নিশ্চিত নির্ভর হয়ে এই দুইটা জিনিসের ব্যবসা আমেরিকার সাথে করত, এবং তার কিন্তু ক্রেতা খোঁজার কিন্তু আর কোনো দরকার ছিল না। এবং এর ফলেই কিন্তু কানাডা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যেই থাকে। কিন্তু সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা আসছে এবং যখন জাস্টিন ট্রুডো ছিল, ডোনাল্ড ট্রাম্প নানা রকম বক্তব্য বিবৃতি বা দাবি দেওয়া পেশ করছে। যদি এগুলো পূরণ না হয় তাহলে কত 50% ট্যারিফ, 100% ট্যারিফ, এই কাহিনী তো পুরনো। পরে ইলেকশনে হেরে গেছে, ইলেকশনে হারে নেই, জাস্টিন ট্রুডো পদত্যাগ করার পর ইলেকশন হলো এবং সেই দলেরই মার্ক কার্নি এখন ক্ষমতায়। যদিও আশা করা গেছিল সে বোধহয় ডোনাল্ড ট্রাম্পের সাথে সুন্দর সম্পর্ক করবে, বাট যে কোনোভাবে সেটা হয়নি। এবং এর ফলে কী হয়েছে জানেন? এই কানাডাতে, যেহেতু আমি এখানে থাকি, 22 সালে যে জিনিসটার দাম $5 ছিল, বর্তমানে সেই জিনিসটার দাম $7 থেকে $8, এমনকি কোনো কোনো ক্ষেত্রে $10। এই যে অল্প কিছু বাড়লো না ভাই, এটা কানাডার মতো একটা দেশের প্রেক্ষিতে এটা কিন্তু বিশাল। কারণ 22 সালে যার বেতন ছিল ঘন্টায় $20, তার বেতন বেড়ে $25 হয় নাই ঘন্টায়। হার্ডলি যদি চাকরি বজায় থাকে তাহলে হয়তো $20 বা $22 হয়েছে, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সে চাকরি হারিয়েই ফেলছে এবং এখন ভাতার উপরে দিন যাপন করে। তো ভাতা তো ভাই বাড়ে নাই, ভাতা তো একই আছে। তাহলে 2022 সালে সে যে টাকা পাইতো ওই টাকা দিয়ে যত সে তার ভোগ্যপণ্য কিনতে পারতো, এখন দেখা যায় যে 3 ভাগের 2 ভাগ পারে আর 1 ভাগ পারে না। এবং এটা কিন্তু কানাডার মতো একটা দেশের জন্য বিশাল একটা সমস্যা। 22 সালে একটা 1 রুমের বাসা ভাড়া যেখানে মনে করেন $1000 ছিল, সেটা বেড়ে হয়েছে এখন $1500 তো বটে, 1600-1700 হয়ে গেছে। চিন্তা করছেন, এই $500 বৃদ্ধি কিন্তু বিশাল। এবং এই কানাডার জনজীবন কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, এবং কানাডার লোকজন কিন্তু ধুকছে। এবং ঠিক সেই কারণে এই প্রবাসী বান্ধব অথবা ওই এদেরকে কি বলা হয়, যে যারা নাকি এই বাইরে বিদেশ থেকে আসে, তাদেরকে কিন্তু কানাডা একসময় ওয়েলকাম করতো যে আসো আসো, আমাদের দেশের লোকজন কম, লোক লাগবে, অথবা আসো, তোমাদেরকে থাকতে দেবো, খাইতে দেবো, কাজকাম করবা। কিন্তু এখন আবার টার্ন করে কানাডা কিন্তু এখন তাদের দেশের থেকে লোক কিভাবে বের করে দেওয়া যায়, কোনো সূতনাতায় যারা নাকি অবৈধ আছে তাদেরকে বিভিন্ন সূতনাতা বের করে দেওয়ার জন্য নানা রকম কার্যক্রম চালু করছে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কানাডা এরকম হয়ে গেল কেন? হয়ে গেল এই কারণে, ওই ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা আসছে, আমেরিকা তখন কানাডাকে বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন জিনিসগুলো বলছে যে এটা করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। এখন ইচ্ছা করলেও তো কানাডা সেগুলো করতে পারে না, কারণ অতীতের একটা সিস্টেম বহাল আছে না, চাইলেই তো রাতারাতি এগুলো চেঞ্জ করা যায় না। আর যদি করতে যায় তাহলে কানাডার অনেক বেশি ক্ষতি হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা 1 নম্বর পরাশক্তি, বিশাল দেশ, সে গিয়ে এই সমস্ত কথাবার্তা শুনবে নাকি?
অনেক ক্ষেত্রে হয়তো কানাডা সমঝোতা করছে, বাট সর্বক্ষেত্রে করে না, এবং তার ফলেই কিন্তু কানাডার লোকজন এই ভুক্তভোগী। ঠিক আছে, তাহলে এখানে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, সে তো ডোনাল্ড ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলতে পারতো কি পারতো না? বলতো না যে এই আমি তোদের দেশে যাব না। ডোনাল্ড ট্রাম্প যদি আহ্বান, কিসের আহ্বান জানানো? এখানে মার্ক কার্নি স্বপ্রণোদিত হয়েই বহুবার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং টিটিং করবে। এখানে ডোনাল্ড ট্রাম্প মানে হোয়াইট হাউস মার্ক কার্নিকে ইনভিটেশন করে না, বুঝছেন? এর আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, ডোনাল্ড ট্রাম্প যখন জিতে গেল ইলেকশনে, যখন ফলাফল প্রকাশ হয়ে গেল এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ইলেক্ট হয়ে গেল, তখনই কিন্তু ওই এই কানাডার যে তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সে কিন্তু কথা নেই বার্তা নেই হুট করে গিয়ে হাজির হয়েছে কোথায়? ফ্লোরিডাতে মারে লাগো, যেখানে নাকি ডোনাল্ড ট্রাম্পের একটা অবকাশ যাপন কেন্দ্র আছে, ওখানে চলে গেল, গিয়ে দেখা সাক্ষাৎ করলো। ওই জাস্টিন ট্রুডোকে কিন্তু আমন্ত্রণ জানায় নাই, আমন্ত্রণবিহীনভাবেই হাজির হয়ে গেছে, বুঝছেন? এই উদাহরণটা কী কারণে দিলাম এই কারণে, আমেরিকা বিশাল শক্তি, অর্থনৈতিক, সামরিক, সব দিক দিয়ে বিশাল পরাশক্তি, বা দুনিয়ার কি বলা যায় এক নম্বর বলা যায় কি দুনিয়ার এক নম্বর পরাশক্তি, তাই না? এবং এই আমেরিকার উপরে যেহেতু কানাডা বিপুলভাবে নির্ভর করে, এখানে কানাডাকেই আসলে স্বপ্রণোদিত হয়ে আমেরিকাকে খুশি করতে হবে। এখানে আমেরিকার ঠেকানা এই কানাডাকে খুশি করার। আমি কি বুঝাতে পারছি? উদাহরণটা কী কারণে দিলাম? বাংলাদেশ এবং ভারতের পরিস্থিতি ওই আমেরিকা কানাডার মতো না হলেও অন্তত অ্যাটলিস্ট 30-40% তো ওরকমই। 30-40% কিন্তু ভারত আর বাংলাদেশের অবস্থাও ওরকম, বা ভারত এবং নেপাল বা মালদ্বীপ বা ওই শ্রীলঙ্কা কিন্তু ওরকম। এবং ভারত আর বাংলাদেশের পরিস্থিতি কিন্তু যে কানাডা আমেরিকার মতো হুবহু এরকম না হলেও অ্যাটলিস্ট তাদের সাথে তুলনায় যে 30-40% তো হবে। তো এটাও একটা বিরাট সংখ্যা। যেমন উদাহরণস্বরূপ, বাংলাদেশের মূল অর্থনৈতিক ভিত্তি হলো তৈরি পোশাক, তাই না? এগুলো বিদেশে রপ্তানি করে, আর তো তেমন কিছু নাই। আর হলো আদম রপ্তানি করে মানে মানুষ রপ্তানি করে। জনবহুল দেশ, কামকাজ নাই, ওই বিদেশে ইয়ে করে। বাট যদি শিল্পপণ্য দেখি তাহলে তো গার্মেন্টস, তাই না? এই গার্মেন্টসের পুরো ভিত্তিটাই দাঁড়িয়ে আছে কিন্তু ভারতের উপরে। ভারত থেকে ওই তুলা আসে, রং আসে, সব কিছু আসে, মেশিন আসে। এবং ভারতে এমনকি বাংলাদেশের এই গার্মেন্টস কোম্পানিগুলো বা যে বাইং হাউসগুলো চালানোর দক্ষ লোক কিন্তু বাংলাদেশে নাই, এগুলো বা ভারত থেকে আমদানি করে বিভিন্ন কোম্পানি। অর্থাৎ অলমোস্ট 80-90%ই কিন্তু ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়া। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তো একেবারে চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বললো, তাই না? কথা নাই বার্তা নেই। কালকে ভারত বলবে কি জানেন? ওদের ক্ষয়ক্ষতি কিছু হলে হোক, ওইটা স্বীকার করিনি। আপনাকে বুঝতে হবে, যদি আপনি যখন একজনকে দৌড় দিবে, তাড়া করবেন, আপনাকেও তো পাঁচ দৌড়াতে হবে, তাই না? তো এখন বাংলাদেশকে যদি শিক্ষা দিতে হয়, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর আচরণটাকে ভারত তো মোটেও সৌজন্য হিসাবে নিবে না, এটাকে একটা চরম ঔদ্ধত্য হিসাবেই নিবে, তাই না? তো যখন ঔদ্ধত্য হিসাবে নিবে, যদি আমরা জানি যে ভারতের পররাষ্ট্রনীতি বা ভারত একটা অত্যন্ত সহিষ্ণু দেশ, মানে ক্রমাগত তাদেরকে বিরক্ত করে গেলেও কিন্তু রাগ করে না, কিন্তু তারপরও তাদেরও তো সহ্যের একটা সীমা আছে নাকি? তো এখন যে ঘটনা যেটা ঘটলো, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা সহ্যের সীমা অতিক্রম করছে। কারণ তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হিসেবে অলরেডি নির্বাচিত হয়েই গেলেন, তখন কিন্তু অন্তত উষ্ণ ওয়েলকাম জানিয়েছিল ওই ভারত। এবং ভারত কী করছিল, তাদের পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের যে ওই লোকসভার যে স্পিকার তাকে পাঠাইছিল, এবং ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদী এই তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল, তাই না? তো এই আমন্ত্রণপত্রে তো কোনো ন্যূনতম মূল্যায়ন করলো না তারেক রহমান। কাদের কারণে? জামায়াত ইসলাম, এনসিপি, ওরা যে হুমকি দামকি দিচ্ছে, অর্থাৎ পাকিস্তানপন্থী শক্তির সাফের কাছে নথি স্বীকার করে নরেন্দ্র মোদীর এই আমন্ত্রণকে তুচ্ছতাচ্ছিল্য করলো, রাইট? এবং এরপরে যখন নির্দিষ্ট সময় দিনক্ষণ বেঁধে দেওয়া হলো যে 20-26 আগস্টের মধ্যে আসলে না আসলে নাই, তো এই ধরনের কথা কখন বলে? যখন প্রচণ্ড রকম তিক্ত বিরক্ত হয়, তাই না? অর্থাৎ তারা যে ধৈর্যের চূড়ান্তে চলে গেছে, সেটাই কিন্তু নির্ধারণ করে এটাই। এরপরে তারেক রহমান বলল 3টে শর্ত, অমুক অমুক অমুক।
তো তারেক রহমান বা বাংলাদেশের সরকার বা বাংলাদেশের লোকজন কি মনে করে ভারত এই সমস্ত শর্তকে পাত্তা দিবে? মোটেও পাত্তা দিবে না, মুখে কিছুই বলবে না, কিন্তু এবার তারা কাজ দিয়ে দেখাবে। এই জন্যে আমি আমেরিকা আর কানাডার উদাহরণটা দিলাম। এখানে দেখেন, কানাডার প্রধানমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্প কখনো আমন্ত্রণও জানায় নাই। কানাডার প্রধানমন্ত্রী সব প্রতিনিধিত্বে যে দেখা করতেছে, আর এখানে কিন্তু নরেন্দ্র মোদী ভারতের এই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছে, আর এরা কি তুচ্ছতাচ্ছিল্য করতেছে। অথচ বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি দাঁড়িয়েই আছে ভারতের সাথে ব্যবসা বাণিজ্যের ওপরে, চায়নার ওপরে না। চায়না থেকে বাংলাদেশ খালি আমদানিই করে, এবং যে আমদানিগুলো করে এগুলো অধিকাংশ ভোগ্যপূর্ণ। চায়না থেকে তুলাও আনে না, অন্য কিছু আনে না, তো এগুলো করে ভারত থেকে দেয় না। এবং তার সাথে বড় কথা হলো, বাংলাদেশের মানুষ যখন প্রচণ্ড মানে নিত্য নৈমিত্তিকভাবে ডিপেন্ডেন্ট অন কি রাইস, মানে চাউল, পেঁয়াজ, রসুন, আদা, মশলা, ডাল, তাই না? এবং সাম্প্রতিককালে যোগ হয়েছে অর্থনীতির চালিকা শক্তি হলো কি ফুয়েল, তেল, ডিজেল, তাই না? সব কিছু কিন্তু ভারত থেকেই আমদানি করা হচ্ছে। আমার বক্তব্য হলো, ভারত বাংলাদেশকে অনেক সুযোগ দিয়েছিল, কিন্তু বাংলাদেশ এইটাকে ভারতের দুর্বলতা হিসাবে মনে করছে, এবং করে ভারতের সাথে সমকক্ষ সমান মর্যাদা সম্পন্ন একটা দেশ হিসেবে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করছে। ভালো কথা, কিন্তু এই যে নিজেদেরকে সমকক্ষ দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করতে গেলে যে আর্থিক যে সামরিক সক্ষমতা লাগে একটা দেশের, সেটা থাকতে হবে না। এখন কথা হচ্ছে যে এই আমেরিকার এবং কানাডা, আমেরিকার যে সামরিক বাজেট, আমেরিকার যে অর্থনৈতিক শক্তি, তার তুলনায় কানাডা তো কিছুই না, তাই না? তো এখানে কানাডা তো বলতে পারতো, এই ডোনাল্ড ট্রাম্প তোকে আমি পাত্তা দেই না, কি ধর তুই আমারে ইয়ে করলে কি আর না করলে কি না। কানাডার নেতারা খুব ভালো করেই জানে এখানে পাগলামি করা বা গোয়ার্তুমি করার বা দেখানোর কোনো সুযোগ নাই। কিন্তু বাংলাদেশের এখন অর্থনৈতিক ভলিউম এবং ভারতের অর্থনৈতিক ভলিউম, বাংলাদেশের সামরিক শক্তি, ভারতের সামরিক শক্তি, এগুলোর তুলনা করলে ভারত যদি হয় 100, তাহলে বাংলাদেশ হয় বড় তো 10 বা 15 এরকম। আমি একটা গ্রামে বসবাস করে ওই গ্রামের যে মোড়ল আছে তার বিরুদ্ধে আমি বেশিক্ষণ টিকে থাকতে পারবো না, তার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে বা তাকে চ্যালেঞ্জ করে আমি টিকে থাকতে পারবো না। দিস ইজ দ্য রিয়ালিটি। এখন আপনি পাগলামি আচরণ করে, উন্মাদীয় আচরণ করে গ্রামের মোড়লের বিরুদ্ধে উল্টাপাল্টা বলতে পারেন, বাট মোড়ল বিরক্ত হয়ে যেদিন আপনাকে ধরবে সাল সামড়া তুলে দিবে, তাই না? আমি কি ইঙ্গিত করতে চাচ্ছি আশা করি বুঝছেন। এবং ভারত বাংলাদেশের জন্য ক্ষতি করার সমস্ত রকম উপাদান তাদের মধ্যে আছে। যেহেতু বাংলাদেশটা হলো ভারতের অন্তত পেটের মধ্যে, ভৌগোলিকভাবে ওই নদীগুলাকে দিয়ে বাংলাদেশকে সাইজ করতে পারে। যখন বাংলাদেশের তেল গ্যাসের প্রচণ্ড অভাব পড়বে, বিদ্যুতের অভাব পড়বে, ভারত বলবে আমাদের দরকার, আমাদের নিজেদের দেশেই চাহিদা পূরণ করতে পারি না, তোমাদের কাছে কীভাবে দেবো, তাই না? বাংলাদেশে যখন কাঁচামরিচের দাম 500 টাকা কেজি হয়, তখন ভারত থেকে চলে আসে, ভারত বলবে আমাদের দেশেই দরকার। হ্যাঁ, ভারতের কিছু ক্ষতি হবে, বললাম না যে আপনি একজনকে দাবড়ানি দিবেন, আপনাকেও তো দৌড়াতে হয়। হ্যাঁ, ভারতের কিছু ক্ষতি হবে, কিন্তু যখন আপনি ইগোতে আঘাত করবেন, তুচ্ছতাচ্ছিল্য করবেন, এবং আপনি নিজে যদি চুনোপুটি হন আর আপনি যদি তুচ্ছতাচ্ছিল্য করেন একটা রুই মাছকে, তখন রুই মাছ তো আপনাকে গিলে খাবে। এখন আপনি গোয়ার্তুমি করে এগুলো করতে পারেন যে ঠিক আছে শোকে দরকারে বাঁচবো নাইলে মরবো, হ্যাঁ লড়কে লেঙ্গে পাকিস্তানের মতো, তাই না? ভালো কথা, ভালো কথা। এখন কানাডা যেমন আমেরিকার এগেনস্টে ওই লম্বা লম্বা কথা যদি বলতো, কানাডার অবস্থা হতো এতদিন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো, ঠিক আছে? বাংলাদেশের অবস্থা কী হতে পারে? বাংলাদেশ এখন বলবে আমরা পাকিস্তানের সাথে যোগসাজশ করে কি করব, লস্কর-ই তৈবা, জৈশ-ই মুহাম্মদের জঙ্গি মঙ্গি এনে ঘাঁটি গাড়বো, 7 সিস্টার্স অঞ্চলের বিদ্রোহীদের জন্য ঘাঁটি দেব। এগুলো করতে পারেন, কিন্তু তার ফলাফল কিন্তু ভয়াবহ হবে। মনে রাখতে হবে, পাকিস্তানের পারমাণবিক বোমা বা ওয়ারহেড থাকা সত্ত্বেও ওই পাহেলগামে যখন 26 জনে মারে ফেললো, তখন ভারত কিন্তু ওদের পারমাণবিক অস্ত্রকে পাত্তা দেয় নাই, ধ্যামাধ্যাম মেরে দিয়েছে, তাই না? মিসাইল মারছে না, বোমা মারছে না, কি মারছে গত বছর? বাংলাদেশ কি মনে করে ওই অতীতের মতো ভারত কিছুই বলবে না, নমনম করবে? সেই ভারত কি এখন আছে? বাংলাদেশ যদি
মানে এই ধরনের কোনো সাহস দেখায় যে লস্কর ই তৈবাকে ডেকে এনে, জয়শ-ই মোহাম্মদকে ডেকে এনে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন তৈরি করে ভারতের মধ্যে ঢুকায় তাদেরকে দিয়ে সন্ত্রাসী আক্রমণ করবে, আর ভারত যদি এটা দেখে বা এটা টের পায় বা প্রমাণ পায়, ভারত কি ছেড়ে দিবে নাকি বাংলাদেশকে? ওই অপারেশন সিন্দুরের মতো অপারেশন সিন্দুর 1 করছে না ওখানে, অপারেশন সিন্দুর 2 করবে বাংলাদেশে। হ্যাঁ, এটাই বাস্তব, এটাই বাস্তব। ভারত কিন্তু এই ধরনের কিন্তু অফেন্সিভ মোডে আছে। আগে কিন্তু ডিফেন্সিভ মোডে থাকতো অতীতে। আজকে থেকে 15-20 বছর আগে ভারত কিন্তু অলওয়েজ ডিফেন্সিভ মোডে থাকতো, মানে আত্মরক্ষামূলক পজিশনে থাকতো। এখন ভারত কিন্তু জানে যে তাদের টিকে থাকতে গেলে ওই ডিফেন্সিভ পজিশন না, এখন অফেন্সিভ পজিশনে যেতে হবে, আক্রমণাত্মক পজিশনে যেতে হবে। কারণ ভারতের চতুষ্পাশে সব শত্রু দেশ, বিশাল শত্রু তো চায়না আছেই, আর তার সাথে আছে পাকিস্তান, আর এখন বাংলাদেশ যুক্ত হলো, তাই না? তো তাকে ওই ডিফেন্সিভ হলে সে আত্মরক্ষা করতে পারবে না, এটা সে ভালো করে বুঝছে। এবং এই ডক্ট্রিন তারা অ্যাবজর্ব করছে কাদের কাছ থেকে জানেন? ইসরায়েলের কাছ থেকে। ইসরায়েল তাদেরকে বুঝিয়েছে তুমি ডিফেন্সিভ পজিশনে টিকতে পারবা না। দেখো না, আমরা যদি ডিফেন্সিভ পজিশনে যাইতাম, কবে ইসরায়েল নামক রাষ্ট্রটা তো ধ্বংস হয়ে যেত। আমরা এখন অফেন্সিভ পজিশনে, এই জন্য আমাদের ঘা টানোর সাহস কেউ দেখায় না, এবং বাস্তবেও কি তাই না? তো বাংলাদেশ যদি মনে করে যে ঠিক আছে ভারতের সাথে কোনো সম্পর্ক রাখবে না, শর্ত দিয়ে অমুক করবে সমুক করবে, ভারত এগুলো কেয়ার করবে না, এটা কনফার্ম। বাট এতে করে বাংলাদেশের কত কী সুবিধা হবে এগুলো কি চিন্তা করা হচ্ছে? দেখেন না, আগামী 1-2 মাসের মধ্যে দেখবেন যে বাংলাদেশে বিশাল বন্যা শুরু হয়ে গেছে, গঙ্গার পানি ছেড়ে দিবে, তিস্তার পানি ছেড়ে দিবে। হ্যাঁ, এটা হতে পারে, ওই ফেনীর ওই অঞ্চল ছেড়ে দিবে, দেখেন। আর বাংলাদেশে যদি খাদ্য খাবার না থাকে তাড়াতাড়ি ভারত থেকে আনে না, ভারত বলবে আমাদের দেশে খাবার নাই। এমনিতেই ভারতের পরিস্থিতি আগের মতো তো নাই, ভারতের লোকজনও এখন আর বাংলাদেশের মানুষদেরকে আগের মতো ভালোবাসে না। কারণ ওই 24 সালের ওই পট পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষের আসল রূপটা ভারতের লোকজন খুব ভালো করে দেখছে। অতএব বাংলাদেশের মানুষের প্রতি তারা খুব সহানুভূতি দেখাবে, এটা মনে করার কোনোই কারণ নেই। সহানুভূতি দেখানোর মতো বাংলাদেশ এমন কোনো কাজ করে নেই। অতএব বাংলাদেশ যদি এখন পাকিস্তানের সাথে সলা পরামর্শ করে ভারতকে উত্ত্যক্ত করবে, বাংলাদেশের বুঝতে হবে যে পাকিস্তান নিজেই তার অস্তিত্ব নিয়ে টানাটানিতে পড়ে গেছে। বাংলাদেশ যদি চায় যে পাকিস্তানের মতো আচরণ করবে, তো বাংলাদেশের অস্তিত্ব নিয়েও কিন্তু টানাটানি পড়বে। তবে হ্যাঁ, বাংলাদেশ দখল করবে না ভারত কোনো দিনও। বড় জোর হয়তো কিছু অংশ দখল করে কেটে নিয়ে যাইতে পারে, কিন্তু পুরো দখল করবে না। কারণ বাংলাদেশের এই তৌহিদি জনতা, এই ধর্মোন্মাদ জনতাকে ভারতের মধ্যে ঢুকায় ভারত বিপদে পড়বে, কাল কেটে কুমির আনবে, জি না, এটা মনে করার কোনো কারণে। এগুলো দেখলাম যে বাংলাদেশের কিছু কিছু লোক এই সমস্ত ফাউল কথাবার্তা, মানে অর্থহীন কথাবার্তা বলে জনগণকে ক্ষিপ্ত করে, মানে পপুলার হতে চায় যে ভারত বাংলাদেশ দখল করার পায়তারা করছে, ভারত বাংলাদেশকে দখল করার মনোবাসনা থেকে একটুও সরে নেই। ভাই বিশ্বাস করেন, ভারত কল্পনাও করে না বাংলাদেশ দখল করবে, এটা কল্পনাও করে না। শুধু তাই না, বাংলাদেশের লোকজন যদি সর্বসম্মতিভাবে ভারতে যোগ দিতে চায়, ভারত তাও নিবে না। পরিশেষে যেটা বলতে চাই, তারেক রহমান, আপনি ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতেছেন, বাট আপনার পজিশন আর ভারতের পজিশন বিশ্ব রঙ্গমঞ্চে একই রকম কিনা একটু বোঝা উচিত। জাতিসংঘে ভারতের বক্তব্যের যে ভ্যালু, সেখানে বাংলাদেশের একজন প্রতিনিধির বক্তব্যের ভ্যালু কি এক? বিশ্ব রঙ্গমঞ্চে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ডোনাল্ড ট্রাম্প হক না হক কথা বলে, পুতিন হক না হক কথা বলে, মুসলিম বিশ্বের নেতারা হক না হক কথা বলে, বাংলাদেশের নেতা তারেক রহমান আপনার সাথে কয়জন কথা বলে, বা কে আপনাকে স্মরণ করে? পাকিস্তান, তাই না? কেন করে বোঝেন না? পাকিস্তান নিজেই তো ফকির এবং মিসকিনের দেশ, এবং এখন ব্যাংক্রাফট কান্ট্রি, তাদের দেশ ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। তারা আপনাকে গুরুত্ব দেয় কী জন্য জানেন? যে আপনিও যাতে ফকির আর মিসকিনের দেশে পরিণত হন, আপনার দেশেরও অস্তিত্ব যেন বিলীন হয়। তারা জাস্ট এইটাই চায়, আর কিচ্ছু না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, তাই না? ধন্যবাদ।